আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। গত দুই ক্লাসে আমরা ত্রিভুজের দুটা পার্ট 1 এবং পার্ট 2 তে দুইটা বেসিক ক্লাস আলোচনা করছি। আজকে আমরা তৃতীয় ক্লাসটা নিয়ে আলোচনা করব। আশা করি আপনারা সবাই মনোযোগ দিয়ে দেখবেন। তো ত্রিভুজের আজকের বেসিক ক্লাসে প্রথমে আমি একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ত্রিভুজের সর্বসমতা। আসলে সর্বসমতা জিনিসটা কি? সর্বসমতা জিনিসটা হচ্ছে যদি একটি ত্রিভুজকে অপর একটা ত্রিভুজের উপর আমরা স্থাপন করি, তাহলে যদি ত্রিভুজ দুইটি সর্বতোভাবে মিলে যায়, তবে তাকে আমরা বলি ত্রিভুজের সর্বসমতা। আমরা দেখি একটু সর্বসমতা বিষয়টা, যে সর্বসমতা, সর্ব মানে সব কিছু, সমতা মানে সমান, সব কিছু সমান। কি সবকিছু সমান? এই যে ধরি এটা একটা ত্রিভুজ, এখানে আরেকটা ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ। সর্বসমতা যে হয়েছে, যদি একটা ত্রিভুজকে অপর একটা ত্রিভুজের উপর আমি যদি স্থাপন করি, যদি দুইটা ত্রিভুজ সর্বোত্তভাবে মিলে যায়, আমি এই ত্রিভুজকে নিয়ে এই ত্রিভুজের উপর স্থাপন করে দিলাম, এটাকে নিয়ে আমি এটার উপর বসায় দিলাম। যদি এই বাহুটা এই বাহুর সমান হয়, এই বাহুটা এই বাহুর সমান হয়, এই বাহুটা এই বাহুর সমান হয়, এই কোণটা এই কোণটার সমান হয়, এই কোণটা এই কোণটার সমান হয়, এই কোণটা এই কোণটার সমান হয়, তাহলে আমরা কি বুঝি যে এই ত্রিভুজটা সর্বতোভাবে এটার উপর এটার সাথে কি মিলে গেছে। তাহলে এই বিষয়টাকে আমরা বলবো সর্বসমতা। সর্বসমতা বুঝিতে আমরা এরকম একটা চিহ্ন ব্যবহার করি, ঠিক আছে? যখন দুইটা ত্রিভুজ সর্বসম হবে, তখন তাদের অনুরূপ বাহু ও অনুরূপ কোণ সমান হবে। অনুরূপ বাহু অনুরূপ কোণ কি হবে? সমান হবে। দুইটা ত্রিভুজ যদি সর্বসম হয়, তাহলে অনুরূপ বাহু এবং অনুরূপ কোণ কি সমান হবে, ঠিক আছে? তো এই দুইটা ত্রিভুজ সর্বসম হওয়ার শর্ত কি? কি ত্রিভুজ সর্বসম কখন, কি কি ক্রাইটেরিয়া ফুলফিল করলে আমরা বুঝতে পারবো যে দুইটা ত্রিভুজ সর্বসম? এটা আমরা মূলত 4টা ক্রাইটেরিয়া আছে। যদি আমি এই বিষয়গুলো একটু ধারাবাহিকভাবে আলোচনা করব, 4টা ক্রাইটেরিয়া আছে। যদি দুইটা ত্রিভুজের মধ্যে এই 4টা ক্রাইটেরিয়ার মধ্যে যে কোনো একটাকে যদি ফুলফিল করে, তাহলে আমরা বলবো যে দুটোটা ত্রিভুজ সর্বসম হয়েছে। চলেন আমরা সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করি। প্রথম শর্তটা হচ্ছে, যদি দুইটা ত্রিভুজের একটার দুই বাহু যথাক্রমে অপরটার দুই বাহুর সমান হয়। এই যে একটা ত্রিভুজ, আমরা এটা দেখি, এই ত্রিভুজ, এখানে একটা ত্রিভুজ, যদি এরকম হয় যে যদি একটার দুই বাহু যথাক্রমে অপরটার দুই বাহু সমান হয়, এবং বাহু দুইটার যদি অন্তর্ভুক্ত কোণ দুইটাও যদি সমান হয়, তাহলে ত্রিভুজ দুইটা সর্বসম। কিভাবে? যদি কোনো ত্রিভুজের একটা দুই বাহু অপর একটা ত্রিভুজের দুই বাহুর সমান হয়, এবং এই বাহু দুইটার অন্তর্ভুক্ত কোণ দুইটাও যদি পরস্পর সমান হয়, তাহলে আমরা বলতে পারবো কি এই দুইটা ত্রিভুজ কি সর্বসম। এই দুইটা ত্রিভুজকে আমরা কি বলতে পারবো? এই দুইটা ত্রিভুজকে আমরা সর্বসম বলতে পারবো। দ্যাট মিনস এই দুইটা ত্রিভুজের কি এই বাহু সমান, এই কোণও সমান, এই কোণও সমান। মানে আমাদের এই দুইটা ক্রাইটেরিয়া ফুলফিল করলে আমাদের বাকিগুলোকেও আমরা বলবো যে সমান হয়ে গেছে, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের একটা, এটা আছে কোথায়? এটা আছে উপপাদ্য আমাদের আছে। তারপরে সর্বসমতার ব্যাপারে আরেকটা আছে, যে যদি একটা ত্রিভুজের তিন বাহু অপর একটা ত্রিভুজের তিন বাহুর সমান হয়,
যদি এই ত্রিভুজের তিন বাহু, এই বাহু সমান সমান এই বাহু, এই বাহু সমান সমান এই বাহু, এই বাহু সমান সমান এই বাহু, তো যদি এই ত্রিভুজের তিন বাহু এই ত্রিভুজের তিন বাহু সমান হয়, তাহলে আমরা বলতে পারবো কি ত্রিভুজ দুইটা সর্বসম। এটা এটা কোথায় আছে? এটা আছে আমাদের উপপাদ্য 8-এ। আর আরেকটা সর্বসম, সেটা আমরা কিভাবে বলতে পারি, যে যদি কোন ত্রিভুজের দুইটা কোণ অপর একটা ত্রিভুজের দুইটা কোণের সমান হয়, যদি এই ত্রিভুজের দুইটা কোণ, এই কোণ সমান সমান এই কোণ হয়, আবার এই কোণ সমান সমান যদি এই কোণ হয়, এবং এই কোণ সংলগ্ন যে বাহুটা, এই কোণ সংলগ্ন বাহু দুইটাও যদি সমান হয়, তাহলেও কিন্তু আমরা এই দুইটা ত্রিভুজকে সর্বসম বলতে পারবো। এটা আমাদেরকে উপপাদ্য 9 এই ব্যাপারে আমাদেরকে বলা হয়েছে। উপপাদ্য 9 আমাদেরকে এই ব্যাপারে বলা হয়েছে যে যদি কোনো দুইটা ত্রিভুজের দুইটা কোণ সমান হয়, পরস্পর সমান হয়, এবং কোণ সংলগ্ন বাহু দুইটাও যদি সমান হয়, তাহলে সর্বসম। যদি কিন্তু আবার অন্যান্য গুলো যদি সমান হয়, তাহলে কিন্তু আবার সর্বসম হয় না। যে দুইটা কোণ সংলগ্ন যে বাহুটা, সেই বাহুটার কথা বলতে হবে। তারপর 4 নাম্বারটা হচ্ছে কি, যে সমকোণী ত্রিভুজের ব্যাপারে বলা হয়েছে। দেখা যাচ্ছে এটা কোন পর্যন্ত বুঝছি? সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে সমকোণী ত্রিভুজের যদি, যেহেতু দুইটাই সমকোণী ত্রিভুজ, তাহলে দুইটাই সমকোণ 90 ডিগ্রি। সমকোণের বিপরীত বাহু, এটা কি সমকোণের বিপরীত বাহু কি অতিভুজ। সমকোণের বিপরীত বাহু কি অতিভুজ। যদি সমকোণের বিপরীত বাহু সমান হয়, যদি দুইটা সমকোণী ত্রিভুজের বিপরীত বাহু দুইটা যদি সমান হয়, এবং যে কোনো একটা বাহু যদি সমান হয়, হয় এই বাহু, তাহলে এই বাহু হলে এই বাহু সমান, অথবা আমরা যদি এই বাহু না বলে যদি এই বাহুর কথা বলি, তাহলে এই বাহু হলে এই বাহু, মানে অপর যে কোনো একটা বাহু যদি সমান হয়, তাহলে ত্রিভুজ দুটাকে আমরা সর্বসম বলতে পারবো। তাহলে ত্রিভুজ দুটাকে আমরা কি বলতে পারবো? সর্বসম। এটা কোথায় আছে? এটা হচ্ছে উপপাদ্য 10 নাম্বারের মধ্যে এটা আছে। তো আমাদের 4টা সর্বসম হওয়ার 4টা ক্রাইটেরিয়া, এই 4টা ক্রাইটেরিয়া যে কোনো একটা যদি আমরা কোথাও দেখি, তাহলে আমরা দেখবো যে ত্রিভুজ দুটা সর্বসম করার ক্ষেত্রে আমরা পরবর্তীতে অনুরূপ বাহু এবং অনুরূপ কোণগুলোকে কি সমান লিখতে পারবো। অনুরূপ বাহু এবং অনুরূপ কোণগুলোকে সমান লিখতে পারবো। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা আমাদের টপিক, কারণ সর্বসমতার টপিক আমরা বিভিন্ন উপপাদ্য প্রমাণ করার ক্ষেত্রে পাই। তো সেক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ, এটাকে আমরা খেয়াল রাখবো। ঠিক আছে? আচ্ছা, তারপরে পজ করো। তো এখন সর্বসমতাটা আমরা বুঝতে পারছি। এরপরে আমরা কয়েকটা অনুসিদ্ধান্ত নিয়ে দেখবো। অনুসিদ্ধান্ত 2, অনুসিদ্ধান্ত 3, অনুসিদ্ধান্ত 4 এবং অনুসিদ্ধান্ত 5। ত্রিভুজের মধ্যে এই অনুসিদ্ধান্তগুলো আমাদেরকে একটু মনে রাখতে হবে। ঠিক আছে? যে বিষয়গুলো যে শুধুমাত্র আমরা ত্রিভুজের জন্য দরকার আছে তা না, আমরা বৃত্ততে গেলে, যখন বৃত্ত প্রমাণ করতে যাব, তখনও কিন্তু আমাদের এই অনুসিদ্ধান্তগুলো লাগবে। ঠিক আছে? তো অনুসিদ্ধান্ত 2-তে কি, 2 এর মধ্যে কি বলছে, যে 2 এর মধ্যে বলছে যে যদি কোনো ত্রিভুজের একটা বাহুকে বর্ধিত করি, তাহলে যে বহিস্থ কোণ উৎপন্ন হবে তা হচ্ছে বিপরীত অন্তস্থ এই দুই কোণের সমষ্টির সমান। এটা হচ্ছে কয় নম্বর অনুসিদ্ধান্ততে? এটা 2 নম্বর অনুসিদ্ধান্তে আমাদের এই কথাটা বলা হয়েছে, যে যদি কোনো ত্রিভুজের একটা বাহুকে বর্ধিত করি, তাহলে যে বহিস্থ কোণ উৎপন্ন হবে তা বিপরীত অন্তস্থ দুই কোণের সমষ্টির সমান। ঠিক আছে? আচ্ছা, আর অনুসিদ্ধান্ত 3-এ কি বলা হয়েছে? সেটা একই কথা, যে যদি কোনো ত্রিভুজের কোনো একটি বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হবে তা হচ্ছে বিপরীত অন্তস্থ প্রত্যেকটা কোণ থেকে বৃহত্তম। আমরা এখানে একটা নাম দিই, যে প্রথম 2 নম্বর উপপাদ্যটা কি? 2 নম্বরটা হচ্ছে এ সি ডি। তোমরা অনেকে
কোন চিহ্ন দিতে পারো না এবং গ্রেটার দেন লেস দেন চিহ্ন দিতে পারো না। কোন চিহ্ন হচ্ছে এইভাবে দিবা, আর গ্রেটার দেন লেস দেন হচ্ছে মাঝ বরাবর দিবা এইভাবে করে। কোন হচ্ছে এইভাবে এসে এইভাবে যাবে, আর গ্রেটার দেন লেস দেন হচ্ছে এইভাবে যাবে। অনেকে কোন রো যেরকম গ্রেটার দেন লেস দেন রো একই রকম ভাবে আমরা করে ফেলি, ঠিক আছে। তো এটা হচ্ছে কোন চিহ্নটা কি এ বি সি, এটা এটা হচ্ছে গ্রেটার, এটা কি বহিস্থ কোণ, এটা কি হবে, এটা এই কোণটা হবে আমরা অনুসিদ্ধান্ত 2 অনুযায়ী, অনুসিদ্ধান্ত কয় নাম্বার অনুযায়ী 2 নাম্বার অনুযায়ী, সেটা হচ্ছে একটা হচ্ছে এ বি সি, এ বি সি যোগ বি এ সি, বি এ সি, এটা হচ্ছে কি যদি কোনো ত্রিভুজের একটা বাহুকে বর্ধিত করি তাহলে যে যে বহিস্থ কোণটা উৎপন্ন হবে সেটা বিপরীত অন্তস্থ দুই কোণের সমষ্টির সমান। আর 3 নম্বর অনুসিদ্ধান্ত কি বলছে, যে যদি কোনো ত্রিভুজের একটা বাহুকে বর্ধিত করি তাহলে যে বহিস্থ কোণ উৎপন্ন হবে, কি বহিস্থ কোণ উৎপন্ন হয়েছে এ সি ডি, এই বহিস্থ কোণটা হবে কি বিপরীত অন্তস্থ প্রত্যেকটা কোণ থেকে বৃহত্তম, মানে এটা ইজ গ্রেটার দেন কি এ বি সি, এবং আমরা আবারও বলতে পারি যে এ সি ডি এটা ইজ গ্রেটার দেন কোনটা বি, ইজ গ্রেটার দেন হচ্ছে বি এ সি, ঠিক আছে। 3 নম্বরটা হচ্ছে এটা যে যদি কোনো ত্রিভুজের একটা বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হবে সেই বহিস্থ কোণ হচ্ছে বিপরীত অন্তস্থ প্রত্যেকটা কোণ থেকে বৃহত্তম, এটার থেকেও বড় আবার এটার থেকেও বড়, ঠিক আছে। যখন আমাদের ইনইকুয়ালিটি অসমতা আসবে তখন আমরা 3 নম্বর উপপাদ্য ব্যবহার করব, যখন আমাদের ইকুয়েশন আসবে সমান সমান আসবে তখন আমরা 2 নম্বর ইকুয়েশনটাকে বা 2 নম্বর অনুসিদ্ধান্তটাকে আমরা ব্যবহার করব, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আশা করি বোঝা গেল, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। বৃত্ততে গেলে প্রত্যেকটা প্রমাণের ক্ষেত্রে আমাদের এই অনেকগুলোতে লাগে। তারপর হচ্ছে অনুসিদ্ধান্ত 4, সেটা হচ্ছে যে সমকোণী ত্রিভুজের, সমকোণী ত্রিভুজের এটা একটা সমকোণী ত্রিভুজ, বিপরীত দুই কোণের সমষ্টি হচ্ছে বিপরীত সমকোণী ত্রিভুজের বিপরীত সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দ্বয় পরস্পরের পূরক, এই দুইটা কোণ কি সূক্ষ্মকোণ, এটা সমকোণী ত্রিভুজ, এটাও এটা আর এটা দুটোটার যোগফল হচ্ছে 90 ডিগ্রি, মানে হচ্ছে কি এ বি সি এটা যেহেতু 90 ডিগ্রি, এটা একটা সমকোণী ত্রিভুজ, তার বিপরীত দুই কোণ হচ্ছে কি পূরক কোণ, মানে হচ্ছে বি এ সি যোগ এ সি বি, এটার যোগফল হচ্ছে 90 ডিগ্রি। 90 ডিগ্রি দুইটা কোণের যোগফল যদি 90 ডিগ্রি হয় তাদেরকে বলা হয় কি পরস্পরের পূরক কোণ। তাহলে এটাও আমাদের একটা কথা হচ্ছে যে সমকোণী ত্রিভুজের এই অপর দুইটা কোণ হচ্ছে কি পরস্পর পূরক, ঠিক আছে এটা। আর অনুসিদ্ধান্ত 5 নাম্বার এবং উপপাদ্য 13, এই দুইটা ত্রিভুজ এদের এটা হচ্ছে কি যে ত্রিভুজ হওয়ার শর্ত, ত্রিভুজ হওয়ার কি শর্ত, কখন আমরা বলবো আমাদেরকে কি 3টা বাহু দিয়ে দিলে কি আমরা ত্রিভুজ গঠন করতে পারবো, 3টা বাহু হইলে কি ত্রিভুজ হবে না, 3টা বাহু হইলে ত্রিভুজ হবে না, তাদের মধ্যে একটা শর্ত আছে। আমাকে যদি একটা বাহু দিলে এরকম যে 2 সেন্টিমিটার, একটা বাহু দিলে হচ্ছে 3 সেন্টিমিটার, আর একটা বাহু দিলে আমাদেরকে 5 সেন্টিমিটার, তাহলে কি আমরা এটা দিয়ে কি ত্রিভুজ গঠন করতে পারবো, যে হ্যাঁ 3টা বাহু দিচ্ছি, এটা 2 সেন্টিমিটার, এটা 3 সেন্টিমিটার, এটা 5 সেন্টিমিটার, তাহলে কি এটা দিয়ে আমরা ত্রিভুজ গঠন করতে পারবো? প্রশ্ন হচ্ছে না, আমরা ত্রিভুজ গঠন করতে পারবো না। কেন গঠন করতে পারবো না? কারণ 3টা বাহু হইলে ত্রিভুজ গঠন করা যাবে এমনটা না, ত্রিভুজ বাহু গঠন করার জন্য একটা শর্ত আছে, যে 13 নম্বর উপপাদ্যতে এই শর্তটা নিয়ে আলোচনা আছে, যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু থেকে বৃহত্তর হতে হবে। ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তম, বৃহত্তম বলি বা আমরা বৃহত্তর বলি একই কথা, ঠিক আছে। ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি, একটা এই যে একটা বাহু যদি আমি একটু আগে 2 দিলাম,
2 সেন্টিমিটার দিলাম, আরেকটা বাহু আমি 3 সেন্টিমিটার দিলাম, তাহলে আরেকটা বাহু থেকে আমি 5 সেন্টিমিটার যে দিলাম, এটা দিয়ে কেন ত্রিভুজ গঠন করা গেল না? কারণ 2 বাহুর সমষ্টি তো তৃতীয় বাহু থেকে বৃহত্তর হয়নি। 2 আর 3 যোগফল কি 5 থেকে বড়? না, 5 সমান হয়েছে। তাহলে কি এটা ত্রিভুজ হয়েছে? না, এটা ত্রিভুজ হয় নাই। ঠিক আছে, যদি এটা যদি 5 সেন্টিমিটার না হয়ে যদি এটা 4 সেন্টিমিটার হইতো, তাহলে ত্রিভুজ গঠন করা যেত। কেন? 2 আর 3 যোগফল 4 থেকে বড়। ঠিক আছে, ত্রিভুজের যে কোনো 2 বাহু সমষ্টি কি তৃতীয় বাহু অপেক্ষা কি বৃহত্তর। ঠিক আছে, এটা একটা। আর একটা হচ্ছে ত্রিভুজের যে কোনো 2 বাহুর অন্তর, যেটা আমাদের অনুসিদ্ধান্ততে আছে। উপপাদ্যতে কি আছে? 2 বাহুর সমষ্টি। আর অনুসিদ্ধান্ত আছে কি ত্রিভুজের যে কোনো 2 বাহুর অন্তর মানে পার্থক্য, বিয়োগফল। ঠিক আছে, অন্তর মানে কি পার্থক্য বা বিয়োগ ফল। ত্রিভুজের যে কোনো 2 বাহুর অন্তর তৃতীয় বাহু অপেক্ষা কি কি হবে? তৃতীয় বাহু অপেক্ষা ছোট। ছোট মানে কি ক্ষুদ্রতর বা আমরা ক্ষুদ্রতম। ঠিক আছে, তাহলে যদি ত্রিভুজের 2 বাহুর অন্তর যদি তৃতীয় বাহু অপেক্ষা ক্ষুদ্রতম হয়, তাহলে ত্রিভুজ গঠন করা যাবে। তাহলে আশা করি এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে, যে ত্রিভুজের বিষয়গুলো আমাদেরকে প্রমাণ সহকারে না খেয়াল রাখলেও আমাদের যে কথাগুলো বলছে এই উপপাদ্যের বিবৃতিগুলা, স্টেটমেন্ট, সেই কথাগুলো আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। না হলে এই বিষয়টা আমাদের এমসিকিউতে চলে আসতো, আমাদেরকে এমসিকিউতে দিয়ে দিল যে 3টা বাহু, তো এর মধ্যে কোনগুলা দ্বারা ত্রিভুজ গঠন করা যাবে। তখন আমরা যদি না বুঝতে পারি তাহলে আমাদের এমসিকিউ পারবে না। ঠিক আছে, আশা করি বিষয়টা বোঝা গেছে। ঠিক আছে, আর সর্বসমতার যে বিষয়টা নিয়ে আলোচনা করছি, সেটা দিয়ে কি হবে? সেটা দিয়ে হচ্ছে আমাদের উপপাদ্যগুলা বোঝার ক্ষেত্রে সবচেয়ে বেশি আমাদেরকে হেল্পফুল হবে। ঠিক আছে, আচ্ছা, তারপর আমরা ত্রিভুজের বাহু ও কোণের সম্পর্ক দেখি। বাহু ও কোণের সম্পর্ক, এই বিষয়গুলো খুবই কমন সেন্সের বিষয়। যে একটা যদি এখানে আমরা একটু খেয়াল করি, এটা হচ্ছে আমাদের 11 নম্বর উপপাদ্য। আমরা দেখি, যদি এরকম বলছে যে যদি কোনো ত্রিভুজের মধ্যে এটা হচ্ছে বৃহত্তর বাহু, এটা কি বৃহত্তম বাহু, আর এটা যদি আমরা হচ্ছে ক্ষুদ্রতম বাহু, কি ক্ষুদ্রতম বাহু, এটা হচ্ছে ক্ষুদ্রতম। তাহলে বৃহত্তম বাহুর বিপরীত কোনটা? বৃহত্তম বাহুর বিপরীত কোনটা? ক্ষুদ্রতম বাহুর যে বিপরীত কোনটা আছে তার থেকে এটা বড় হবে। এই কথাটা আমাদের বলছে, এটা কমন সেন্সের বিষয় না? যে যদি কোনো একটা ত্রিভুজের কি হবে, বৃহত্তম বাহুর বিপরীত কোণ ক্ষুদ্রতম বাহুর বিপরীত কোণ অপেক্ষা বড় হবে। মানে বড় বাহু বড় কোণ উৎপন্ন করবে, আর ছোট বাহু ছোট কোণ উৎপন্ন করবে। আবার বিপরীতভাবে আমাদের 12 নং-এর মধ্যে একই কথা উল্টাভাবে বলছে, যে বৃহত্তম কোণের বিপরীত বাহু ক্ষুদ্রতম কোণের বিপরীত বাহু অপেক্ষা বৃহত্তর। কথাগুলো আমরা একটু মনে রাখবো। ঠিক আছে, কি বলছে এখানে? প্রথমটা কি বলছে? প্রথমটা বলছে যে বাহু থেকে কোণের কথা, কোণের সম্পর্ক দেখাচ্ছে। পরেরটা কি বলছে? কোণ থেকে বাহু সম্পর্ক কি, যে যদি কোন ত্রিভুজের বৃহত্তম বাহুর বিপরীত কোণ বৃহত্তম বাহুর বিপরীত কোণ ক্ষুদ্রতম বাহুর বিপরীত কোণ থেকে বড়। যে এটা যদি বৃহত্তম বাহুর বিপরীত কোণ 60 ডিগ্রি হয়, তাহলে ক্ষুদ্রতম বাহুর বিপরীত কোণ 30 ডিগ্রি হইল। আবার একইভাবে আমরা 12 নম্বর উপপাদ্য বলতে পারি যে বৃহত্তম কোণের বিপরীত বাহু ক্ষুদ্রতম কোণের বিপরীত বাহু থেকে কি বড় হবে। তার মানে কি বৃহত্তম কোণের বিপরীত বাহুটা বড় ক্ষুদ্রতম কোণের বিপরীত বাহু থেকে। ঠিক আছে, এটা আমরা আমাদের উপপাদ্য 11 নম্বর এবং 12 নম্বরে আছে। আর একটা খুবই গুরুত্বপূর্ণ উপপাদ্য দিক, সেটা হচ্ছে যে ত্রিভুজের যে কোনো
দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল ও দৈর্ঘ্যে তার অর্ধেক। কথাটা কি বলছে? খুবই গুরুত্বপূর্ণ একটা উপাদ্য, যেটা আমাদের 14 নম্বরে আছে। ঠিক আছে, কি বলছে? যে ত্রিভুজের যদি এ বি সি একটা ত্রিভুজ, বলতে ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ। তাহলে যে কোনো দুই বাহু কি? একটা এবি আর একটা এসি। এই দুই বাহুর মধ্যবিন্দু কি? একটা চেবির মধ্যবিন্দু আমরা দিলাম যে ডি, আর এসি এর মধ্যবিন্দু দিলাম ই। ঠিক আছে, ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ। মধ্যবিন্দুর কি? সংযোজক রেখাংশ। তাহলে আমরা সংযোজক রেখাংশ করে দিই, সংযোগ করে দিই রেখাংশটাকে, রেখাংশ ডিই। এটা কি? তৃতীয় বাহুর সমান্তরাল। তার মানে কি? একটা কথা বলছে যে ডিইটা হচ্ছে বিসি এর সমান্তরাল এবং দৈর্ঘ্যে তার অর্ধেক। পরে আরেকটা কথা বলছে যে এই ডিইটা হবে হাফ অফ বিসি। এই কথাগুলো আমাদের মনে রাখতে হবে। এক তো এগুলো উপপাদ্য প্রমাণ আছে, আর আরেকটা হচ্ছে এই কথাগুলো, এগুলো দিয়ে আমাদের এমসিকিউতে খুবই গুরুত্বপূর্ণ। এগুলো আমাদের বিভিন্নভাবে আসে, এগুলো আমাদের মনে রাখতে হয়। ঠিক আছে, যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ, সেটা হবে কি? তৃতীয় বাহুর সমান্তরাল এবং এটা তৃতীয় বাহুর থেকে কি অর্ধ হবে, এটা আপনার দৈর্ঘ্যে তার অর্ধেক হবে। ঠিক আছে, এই কথাটা আমরা মনে রাখবো। লাস্ট একটা বিষয়, সেটা কি? লাস্ট শেষ। তাহলে আমরা ত্রিভুজ সংক্রান্ত যে উপপাদ্যগুলো আছে বা ত্রিভুজ সংক্রান্ত যে বিষয়গুলো আমাদের মনে রাখা দরকার, সেই কথাগুলো শেষ হবে। সেটা কি? আমরা একটু এদিকে দেখি যে এই যে একটা ত্রিভুজ, এই ত্রিভুজে আমরা যদি এই কোণটাকে সমদ্বিখণ্ডিত করি, এই বিষয় এই ত্রিভুজের এই কোণটাকে যদি আমরা সমদ্বিখণ্ডিত করি, দুই দিকে করতে পারি। যদি ভিতরের দিকে যদি আমরা সমদ্বিখণ্ডিত করি, এই কোণটাকে যদি আমরা ভিতরের দিকে সমদ্বিখণ্ডিত করি, তাহলে এই পাশে যে কোণটা উৎপন্ন হবে, এটাকে যদি আমরা এ বি সি নাম দিই আর এটাকে যদি ও নাম দিই, তাহলে এই যে বি ও সি, এই যে কোণটা, এই কোণটা হবে 90 ডিগ্রি প্লাস হাফ অফ এই পাশে যে এই কোণ আছে, এই কোণের অর্ধেক হবে এই বিষয়টা। ঠিক আছে, আর যদি এরকম হইতো, এদিকে না দিয়ে যদি আমরা এভাবে করতাম, এটাকে বর্ধিত করার পরে, এটাকে আমি বর্ধিত করার পরে এদিকে যদি আমরা লম্ব দ্বিখণ্ডিত করতাম, এদিকে যদি আমরা লম্ব দ্বিখণ্ডিত করতাম, তাহলে এই পাশে যে কোণটা উৎপন্ন হইতো, এই কোণটা কি হইতো? এই কোণটা হইতো বি ও সি ইকুয়াল টু হচ্ছে 90 ডিগ্রি মাইনাস হাফ অফ ই। 90 ডিগ্রি মাইনাস কি? হাফ অফ ই। এই বিষয়টাও আমাদেরকে একটু মনে রাখতে হবে। আশা করি এই বিষয়গুলো জানলে আমাদের ত্রিভুজ সংক্রান্ত যে এমসিকিউ বা যে কোনো ধরনের ছোটখাটো যে কোনো ধরনের সমস্যা, আমাদের আর কোনো সমস্যা হবে না। আর বৃত্ততে গেলে আমরা ত্রিভুজ দিয়েই আমাদেরকে বৃত্তগুলো প্রমাণ করা লাগে। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমাদের ওখানে অনেক বড় একটা হেল্পফুল হবে। আশা করি এই পর্যন্ত সবাই ভালো করে বুঝতে পারছেন। পরবর্তী ক্লাসটা করার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আমন্ত্রণ জানাই। আর আজকের ক্লাসটা এই পর্যন্ত শেষ। ঠিক আছে, আসসালামু আলাইকুম।